আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মালয়েশিয়া চীন সফরকে কূটনীতির মাইল ফলক বললেন স্থানীয় সরকার মন্ত্রী। বাজেট আলোচনায় উত্তপ্ত বাকযুদ্ধ, পাল্টাপাল্টি মন্তব্যে সংসদে তীব্র উত্তেজনা। চমেক হাসপাতালে 2 কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম। প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা প্রকল্প। ছাগল নাইয়ায় যুবলীগ কর্মী পারভেজকে কুপিয়ে হত্যা। জামালপুরের বক্সিগঞ্জে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই নতুন উত্তেজনা, বাহরাইনে ইরানের ড্রোন আক্রমণের অভিযোগ। হায়দ্রাবাদের সড়কের নতুন নাম ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ। মার্কিন প্রেসিডেন্টের নামে ভারতের প্রথম সড়ক নামকরণ। স্কালোনি রহস্যে বেঞ্চে রাখার সিদ্ধান্ত মেসিকে। দেমবেলের প্রথমার্ধের হ্যাট্রিকে ফ্রান্সের দাপুটে জয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সফরের মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এবং পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। শনিবার 27 জুন জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বিদেশ সফর উপলক্ষে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রস্তাবটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দীর্ঘকাল পরে একটি গণতান্ত্রিক সরকারের প্রতিনিধিত্ব করে প্রায় 18 বছর ফ্যাসিজমের যে একটা সময় গিয়েছে, তারপরে তিনি এই 4 মাসের সরকারের গঠন করা 4 মাসের মাথায় বাংলাদেশের প্রতিনিধিত্ব হয়ে মালয়েশিয়া এবং চীন সফর করেছেন, গণচীন সফর করেছেন। এবং এই সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং চীনের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে তিনি এই সফরে অনেকগুলো চুক্তি সম্পাদন করেছেন এবং মালয়েশিয়ার এবং একই সঙ্গে গণচীনের সঙ্গে দুই দেশের পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। মাননীয় স্পিকার, অন্যদিকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় জাতীয় সংসদের সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তীব্র বাকযুদ্ধ দেখা দিয়েছে। আলোচনার এক পর্যায়ে জামাত ইসলামের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের একটি বক্তব্যের কড়া সমালোচনা করে তাকে হাল জামানার মুফতি বলে কটাক্ষ করেন। তার দাবি, চট্টগ্রামে এখন বলা হচ্ছে ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হয় না, ফতোয়া এখন সংসদেই দেয়া হয়। শাহজাহানের এই মন্তব্যের জবাবে বিএনপি সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক 1971 সালের ইতিহাস ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে পাল্টা বক্তব্য দেন। আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে আমাদের চট্টগ্রামে একটা কথা এসেছে, ওদের ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। তো আমি জিজ্ঞাসা করলাম, কেন? ওদের ফতোয়া তো আপনাদের এই পার্লামেন্টে দেওয়া হয়। ফতোয়া কিরকম? ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামাত ইসলামীও ইসলাম নয়। মানে স্পিকার, জামাত ইসলামীকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জামাত ইসলামী কি ইসলামী দল না অন্য কিছু, সেটার ফতোয়া দেওয়ার দরকার নাই। তাই আমাদের চট্টগ্রামে এখন বলতেছে হাল জমানার মুফতি তিনি। আর একটা বললাম না, আলিফ বাতা জানেন না। মানে স্পিকার, আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারে যাব না, ফতোয়ার জন্য পটিয়াও যাব না, ফতোয়ার জন্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রায় 2 কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়েছে দেশের শীর্ষ ইস্পাত প্রস্তুতকারী শিল্প গ্রুপ কেএসআরএম। শনিবার 27 জুন চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেএসআরএম এর উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন এসব সরঞ্জাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাজেট আরিফ আহমদ এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে হস্তান্তর করেন। হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে 4টি হিমো
ডায়ালাইসিস মেশিন, 4টি রিয়েল টাইম, 4টি আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি অত্যাধুনিক কালার ডপলার সিস্টেম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব উন্নত প্রযুক্তির সরঞ্জাম সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং হাসপাতালের সেবার মান আরও বাড়াবে। অন্যদিকে গ্রাম শহর নির্বিশেষে দেশের সব প্রতিবন্ধী শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে বিশেষ প্রকল্প প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। তিনি বলেন, উপজেলা পর্যায়ে বিশেষ শিশুদের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় পরিসরে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে, যাতে দেশের প্রতিটি শিশুই সমানভাবে চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা পায়। শনিবার 27 জুন সকালে রাজধানীর করাইল বস্তিতে সিএসএফ সেন্টারের সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আমাদের সরকার প্রতিবন্ধীদের জন্য এই যে এখন আমরা যে বাজেট উপস্থাপন করেছি, আগামী 30 তারিখে এই বাজেট পাস হবে। এখানে প্রতিবন্ধীদের জন্য এবং প্রতিবন্ধিতা কমানোর জন্য সুনির্দিষ্ট বাজেট দেয়া হয়েছে। আমরা এখানে আগামী বছরে সারা দেশের বিভিন্ন উপজেলায় এই প্রতিবন্ধী শিশুদের, আপনাদের যেমন করাইলে আমরা খুঁজে বের করে চিকিৎসার ব্যবস্থা করতেছি, সারা দেশের বিভিন্ন উপজেলায় সরকার কর্মসূচি নিয়েছে এবারের বাজেটে যে আমরা সেই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করব, যাতে এই শিশুগুলো গ্রামে গঞ্জে শহরে নগরে যেখানেই থাকুক তারা যেন আমাদের স্বাস্থ্যসেবাটা পায়। স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যেই সেই প্রকল্প প্রণয়নের কাজ শেষ করেছে। জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথ পাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে তার থ্যাতলানো মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নাল আবেদিন উপজেলার মির্ধা পাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে জ্বালানির লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন জয়নাল আবেদিন। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাতে কোনো সন্ধান না পেয়ে শনিবার সকালে আবার অনুসন্ধানে বের হন স্বজনরা। এক পর্যায়ে সোমনাথ পাড়ায় পাহাড়ি জঙ্গলে তার থ্যাতলানো মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন। অন্যদিকে ফেনীর ছাগলনাইয়ার ঘোপালে জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই সহোদর শাহাদাত ও মামুনের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার নিজ কুঞ্জুরা গ্রামের নূর আহমদ মাস্টার বাড়ি এলাকার পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পারভেজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে পারভেজ তার দোকানে কাজের জন্য শাহাদাত ও মামুনের ছোট ভাইকে প্রস্তাব দেন এবং তাকে একটি মোবাইল ফোন দেন। এই ঘটনাকে কেন্দ্র করে মামুন তার ছোট ভাইকে মারধর করেন। পরে রাত 12টার দিকে মোবাইল ফোন দেয়া নিয়ে পারভেজ ও মামুনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজের হাতে থাকা চার্জ লাইটের আঘাতে মামুন আহত হন। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাতে ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই তারা এই সামরিক পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে বাহরাইন জানিয়েছে, আজ সকালে তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে ড্রোনগুলো সরাসরি আঘাত এনেছে কিনা তা এখনও নিশ্চিত নয়। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বাহরাইন আরও জানিয়েছে, ইরান এই হামলায় একাধিক ড্রোন ব্যবহার করেছে। তবে কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সে বিষয়ে দেশটি বিস্তারিত কিছু জানায়নি। পরিস্থিতি ঘিরে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও শনিবার 27 জুন জানিয়েছে, অজ্ঞাত একটি বস্তু হরমুজ ট্যাঙ্কারে আঘাত এনেছে। ট্যাঙ্কারের ক্যাপ্টেন হামলার বিষয়টি জানিয়েছেন। ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে মার্কিন কনসুলেট সংলগ্ন একটি সড়কের নামকরণ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ। তেলেঙ্গানা সরকারের এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং ভারত মার্কিন সম্পর্কের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতীক হিসেবে বর্ণনা করেছে রাজ্য সরকার। নতুন নামকরণ করা সড়কটির খুব কাছে মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনের মতো শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয় অবস্থিত, যা এই সিদ্ধান্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লুভাট্টি বিক্রমর্ক ও ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গরের নাম ফলক উন্মোচনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন, ভারতের হায়দ্রাবাদে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ নামকরণ তার জন্য বিশেষ সম্মান এবং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনিই প্রথম ব্যক্তি যার নামে ভারত কোনো সড়কের নাম রেখেছে। তিনি এজন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। রাজ্য সরকারের মতে, হায়দ্রাবাদ এখন ভারত মার্কিন প্রযুক্তি ও কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, আর এই সড়কের নামকরণ সেই সম্পর্কের প্রতীকী স্বীকৃতি।
জর্ডান ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনিকে প্রশ্ন করা হয় জয় পেলেও তাকে খুব বেশি উদযাপন করতে দেখা যায় না কেন। জবাবে আর্জেন্টিনা কোচ জানান মাঠে প্রবেশের সময় তিনি ডান পা দিয়ে ঢোকেন এবং ক্রস চিহ্ন আঁকেন। তার ভাষায় এটি হয়তো এক ধরনের কেবল বা শুভ লক্ষণ। একই সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেন জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না লিওনেল মেসি, তবে তাকে বদলি হিসেবে নামানো হতে পারে। এ নিয়ে 91 বছর বয়সী সাংবাদিক মাকায়া মার্কেসের সঙ্গে তার কিছুটা হাস্যরসাত্মক কথোপকথনও হয়। মার্কেস তার 18তম বিশ্বকাপ কভার করছেন। ধারণা করা হচ্ছে দ্বিতীয়ার্ধে মেসিকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে। অন্যদিকে ফ্রান্স ফরোয়ার্ড উসমান দেমবেলে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধেই হ্যাট্রিক করে বিশ্বকাপে এক অনন্য কীর্তি গড়েছেন। 7ম, 20তম ও 32তম মিনিটে তার 3 গোল ফ্রান্সকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়। এর মধ্যে একটি গোল বানিয়ে দেন কিলিয়ান এমবাপে। শেষ পর্যন্ত দেমবেলের হ্যাট্রিকের উপর ভর করে ফ্রান্স 4-1 ব্যবধানে জিতে মাঠ ছাড়ে। বিশ্বকাপের ইতিহাসের প্রথমার্ধে হ্যাট্রিক খুবই বিরল ঘটনা। 1994 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে রাশিয়ার ফরোয়ার্ড ওলেগ সালেঙ্কো প্রথম 45 মিনিটে 5 গোলের 3টি করেছিলেন। দীর্ঘ 32 বছর পর দেমবেলে সে বিরল কীর্তির পুনরাবৃত্তি করলেন। ম্যাচ শেষে দেমবেলে বলেন এটি তার জন্য বিশেষ মুহূর্ত, তবে নিজের পারফরম্যান্স নিয়ে তিনি আরও সন্তুষ্ট ছিলেন ইরাক ও সেনেগালের বিপক্ষে ম্যাচগুলোতে, যেখানে তার মতে তিনি বেশি প্রভাব রাখতে পেরেছিলেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।